নিউটনিয়ান বলবিদ্যার 13 নম্বর ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমরা আজকে নিউটনিয়ান বলবিদ্যার খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমরা অনেকেই বোর্ডে লেখা দেখতে পাচ্ছ। তা আমরা গত কয়েক সপ্তাহ ধরে অত্যাধিক গরমের কারণে ক্লাসগুলো রেকর্ড করতে পারি নাই, তাই তোমাদের নিউটনিয়ান বলবিদ্যার যে ক্লাসগুলো আমরা রেগুলার দিচ্ছিলাম ওইখানে কিছুটা গ্যাপ পড়ে গেছে। তা আমরা আজকে থেকে আবার ক্লাস রেকর্ড শুরু করছি এবং প্রতিনিয়ত আমরা ক্লাসগুলো আপলোড করব। সবার প্রতি ভাইয়ের রিকোয়েস্ট থাকবে, এই অধ্যায়টা যেহেতু অনলাইনে পড়তেছি আমরা, তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করবা এবং সুন্দর করে খাতায় নোট করে নিবা। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তোমরা প্রথমেই বোর্ডে যে টপিকটা লেখা দেখতেছো, টপিকটা একটু লেখো। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এই জড়তার ভ্রামকটা কি? এই শব্দটা তোমরা একটা শব্দ হয়তো বা চিনতেছো, জড়তা, কিন্তু এর সাথে আরেকটা শব্দ চলে আসছে ভ্রামক, মিলে হলো জড়তার ভ্রামক। এখন এই জড়তার ভ্রামকটা কি? আমরা যখন ক্লাস 9-10 থেকে রৈখিক গতি পড়ি তখন একটা শব্দ আমরা শুনছি, সেটা কি ভাইয়া? জড়তা। তাহলে জড়তাটা কি? মনে করো একটা গাড়ি চলতেছে, তাহলে এই গাড়ির যদি জড়তা বেশি হয়, এই কথার দ্বারা তুমি বুঝো ওই চলন্ত গাড়িটাকে থামাইতে তোমাকে বেশি কষ্ট করতে হবে বা বেশি বল প্রয়োগ করতে হবে। কিংবা একটা বস্তু থেমে আছে, ওই বস্তুটার জড়তা বেশি, তাহলে এটা দ্বারা তুমি কি বুঝবা? ওই থেমে থাকা বস্তুটাকে গতিশীল করতে বা তার অবস্থা চেঞ্জ করতে তোমাকে কষ্ট বেশি করতে হবে বা বল বেশি প্রয়োগ করতে হবে। ঠিক একইভাবে ভাইয়া, একটা বস্তুর যদি জড়তা কম হইতো তাহলে ওই গতিশীল বস্তুটাকে তুমি সহজে থামাই ফেলতে পারতা, বা একটা স্থির বস্তুর জড়তা যদি কম হয় তাহলে ওই স্থির বস্তুটাকে তুমি সহজে গতিশীল করতে পারো। তাহলে এইটা ছিল আমাদের জড়তা। তাহলে ঠিক একইভাবে ভাইয়া, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার যে সিমিলার টার্মটা, সেই টার্মটাকে আমরা বলি হচ্ছে জড়তার ভ্রামক। অর্থাৎ একটা ঘূর্ণায়মান বস্তু আছে, মনে করো তোমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে বা একটা চাকা ঘুরতেছে বা একটা লাঠিম ঘুরতেছে। তাহলে এই যে ঘূর্ণায়মান একটা বস্তু আছে, এই বস্তুটার মনে করো জড়তার ভ্রামক বেশি, তাহলে এই কথা দ্বারা বুঝবা ওই ঘূর্ণায়মান বস্তুটাকে থামাইতে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। এখানে বলের যে সিমিলার টার্মটা ভাইয়া, সেটাকে আমরা আজকে তো পড়তে পারবো না, আমরা সামনে আসবে, সেই টার্মটাকে আমরা বলি হচ্ছে টর্ক। তার মানে ওই ঘূর্ণায়মান বস্তুটাকে তুমি যদি থামাইতে চাও, তাহলে তোমাকে যেহেতু জড়তার ভ্রামক বেশি, তাহলে বেশি টর্ক প্রয়োগ করতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে মনে করো একটা বস্তু থেমে আছে, ওই বস্তুটার জড়তার ভ্রামক কম, তাহলে তুমি চাচ্ছ ওই বস্তুটাকে ঘুরাইতে, তাহলে যদি ঘুরাইতে চাও তাহলে যেহেতু তার জড়তার ভ্রামক কম, তাহলে তোমাকে কষ্ট কম করতে হবে, তার মানে তোমাকে কম টর্ক দিতে হবে, মানে বল প্রয়োগ করতে হবে। তাহলে সবাই আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেটাকে বলতাম হচ্ছে জড়তা, রৈখিক গতির ক্ষেত্রে এটা লেখার দরকার নাই, তোমরা জাস্ট একটু খেয়াল করো। রৈখিক গতি, রৈখিক গতির ক্ষেত্রে যেই রাশিটাকে আমরা বলতাম হচ্ছে জড়তা, ঘূর্ণন গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতির ক্ষেত্রে এই সিমিলার রাশিটাকে আমরা বলি হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা, এবার রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেটাকে বলতাম বল, এই সিমিলার রাশিটাকে আমরা এখানে বলি হচ্ছে কি ভাইয়া? টর্ক। তা আশা করি যে জড়তার ফিজিক্যাল মিনিংটা সবাই বুঝছি। এবার আমরা জড়তার যে সংজ্ঞাটা আছে, এই বইয়ের সংজ্ঞাটা দেখি। আমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে তার হচ্ছে ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা দিছে, ফিজিক্যাল সংজ্ঞাটা দেয় নাই। আসো তারা কি বুঝাইতে চাইছে। তো তোমরা সংজ্ঞার নিচে ভাইয়ার মতো করে সুন্দর একটা ছবি আঁকি আমরা। আমরা মনে করলাম এখানে একটা বস্তু আছে, যে বস্তুটা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে আমরা ধরে নিলাম ঘুরতেছে। ঠিক আছে, আমরা মনে করলাম এখানে একটা বস্তু আছে, সবাই সুন্দর করে ছবিটা আঁকি আমরা। ঠিক আছে, আমরা মনে করলাম এখানে একটা দৃঢ় বস্তু আছে। ঠিক আছে, তো এই বস্তুটা আমরা ধরে নিলাম, এই বস্তুটা কোন একটা অক্ষকে কেন্দ্র করে ভাইয়া, কোন একটা অক্ষকে কেন্দ্র করে সে ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। তা আমরা মনে করলাম সে এই দিকে ঘুরতেছে, তাহলে আমরা এই চিহ্নটা আজকে অনেকবার দিব। এটা দ্বারা বোঝাচ্ছি বস্তুটা এইভাবে এই অক্ষটার সাপেক্ষে ঘুরতেছে। তাহলে এই বস্তুটাকে আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের বস্তুটা, হালকা করে আমরা একটু শেড করে দিলাম, এই হচ্ছে আমাদের একটা দৃঢ় বস্তু, যেই বস্তুটা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন এই বস্তুটার উপরে আমরা কয়েকটা কণা দেখাইলাম, এখানে একটা কণা দেখাইলাম, যেই কণাটার ভর আমরা ধরে নিলাম হচ্ছে m1। এইখানে একটা কণা দেখাইলাম ভাইয়া, যেই কণাটার ভর m2। এখানে একটা কণা দেখাইলাম, যে কণাটার ভর m3। এখানে একটা কণা দেখালাম, যে কণাটার ভর হচ্ছে m4।
এখন ভাইয়া তোমার কাছে ভাই প্রশ্ন, এখানে কি মাত্র 4টা কণা আছে? না ভাই, এখানে এরকম কোটি কোটি কণা আছে। তার মধ্যে আমরা 4টা কণাকে দেখাইলাম। এখন এটা যেহেতু 2D ছবি আঁকছি, এই কণাগুলা কিভাবে আছে তুমি বুঝতে পারতেছো না। আমরা যদি এইভাবে খেয়াল করি, আমরা মনে করলাম এই হচ্ছে সেই বস্তুটা, এখানে যে বস্তুটা আছে এটা হচ্ছে সেই বস্তুটা, আর এই হচ্ছে সেই ঘূর্ণন অক্ষটা। তাহলে আমরা কি করছি ভাইয়া, বস্তুর পৃষ্ঠের উপর 4টা আমরা কণা দেখাইছি। তাহলে ভাই একটু খেয়াল করো তো, বস্তুর পৃষ্ঠের উপর যে 4টা কণা দেখাইছো বলতো অক্ষের সাপেক্ষে তারা প্রত্যেকে কিভাবে আছে ভাইয়া, লম্বভাবে আছে। খেয়াল করো ভাইয়া, মনে করো এই কণাটার কথাই চিন্তা করো, এই কণাটা তাহলে অক্ষের সাপেক্ষে যদি তুমি এখানে দূরত্বটা দেখাও, এই দূরত্বটা কি দূরত্ব হলো ভাইয়া, লম্ব দূরত্ব। কিংবা তুমি যদি এই কণাটার কথা চিন্তা করো ভাইয়া, তাহলে অক্ষের সাপেক্ষে যদি তুমি দূরত্বটা দেখাও ভাই, তাহলে এখনো তুমি দূরত্বটার দিকে যদি খেয়াল করো ভাইয়া, এখনো দেখো এই দূরত্বটা কি দূরত্ব হবে, লম্ব দূরত্ব। তাহলে ভাইয়া আমরা যে কণাগুলা দেখাইছি বস্তুর উপরে, এই বস্তুগুলার আমরা দূরত্ব দেখাচ্ছি। তাহলে আমরা ঘূর্ণন অক্ষ থেকে এই কণাটা আমরা ধরে নিলাম r1 দূরত্বে আছে, এই কণাটার লম্ব দূরত্ব আমরা মনে করলাম r2, এই কণাটার লম্ব দূরত্ব আমরা মনে করলাম r3, এই কণাটার লম্ব দূরত্ব আমরা মনে করলাম r4। তাহলে আমরা কি করলাম, একটা দৃঢ় বস্তু নিলাম, যেই দৃঢ় বস্তুটা একটা অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে। তাইলে আমরা এখানে যদি একটু খেয়াল করো কি বলছে, কোন নির্দিষ্ট সরল রেখা হতে কোন দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার, সবাই খেয়াল করো, প্রত্যেকটা কণার। তাহলে আমরা এখানে কয়টা কণা দেখাইছি বোঝার সুবিধার্থে, 4টা কণা। এই যে খেয়াল করো, লম্ব দূরত্বের বর্গ। তাহলে সবাই এই লম্ব দূরত্বের বর্গ শব্দটাকে বক্স করি আমরা, এটা ইম্পর্টেন্ট। লম্ব দূরত্বের বর্গ এবং এদের ভরের গুণফলের সমষ্টিকে, তাহলে ভরের গুণফলের সমষ্টিকে কি বলা হয়, জড়তার ভ্রামক। কি বলছে আসো আমরা একটু লিখি। তাহলে ভাইয়া প্রথম বস্তুটার ভর কত, m1, তাহলে প্রথম বস্তুটার ভর হচ্ছে m1। প্রথম বস্তুটার লম্ব দূরত্ব কত, ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব কত, r1। তাহলে এখানে কি বলছে, লম্ব দূরত্বের বর্গ, তাহলে r1 স্কয়ার। এরপরে এদেরকে কি করতে বলছে, যে দেখো গুণ করতে বলছে, তাহলে ভর এবং লম্ব দূরত্বের বর্গের গুণফল। আচ্ছা, প্রথম কণা গেল। এবার দ্বিতীয় কণাটা, তাহলে প্লাস, কারণ কি সমষ্টি বলছে। দ্বিতীয় কণাটার ভর হচ্ছে m2, দ্বিতীয় কণাটার লম্ব দূরত্ব হচ্ছে r2 তার স্কয়ার, প্লাস তৃতীয় কণাটার ভর হচ্ছে m3, ঘূর্ণন অক্ষ থেকে তৃতীয় কণাটার দূরত্ব হচ্ছে r3 তার স্কয়ার, প্লাস 4 নম্বর কণাটার ভর হচ্ছে m4, ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে r4 তার স্কয়ার, প্লাস, বলো তো ভাইয়া, আমরা ধরেই নিছি এখানে কোটি কোটি কণা আছে। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা কণার এইভাবে ভর এবং দূরত্বের বর্গের, লম্ব দূরত্বের বর্গের আমরা গুণফলের সমষ্টি বের করলাম। তাহলে একদম লাস্টের যে কণাটা আছে ভাইয়া, সেটাকে লিখলাম mn rn স্কয়ার। তাহলে এবার একটু সংজ্ঞার দিকে খেয়াল করি, সংজ্ঞায় কি বলছে, প্রত্যেকটা কণার লম্ব দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টি। তাহলে প্রত্যেকটা কণার ভর এবং লম্ব দূরত্বের বর্গ এবং এদের যে সমষ্টি, এই সমষ্টিটাকে আমরা কি বলি ভাইয়া, এই যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক ইংরেজি মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, আই ইকুয়াল হচ্ছে এখানে সমষ্টি, সমষ্টিকে আমরা লিখতে পারি হচ্ছে সামেশন, সামেশন অফ এম আই আর আই স্কয়ার। আই এর মান, এই যে এম আই আর আই, আই এর মান শুরু হয়েছে কত থেকে ভাইয়া, 1 থেকে। তাহলে আই ইকুয়াল হচ্ছে 1, আই এর মান শেষ হয়েছে কোথায় ভাইয়া, এন, তাহলে উপরে দিয়ে দিলাম এন। তাহলে এই হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা। তাহলে আমরা আরেকবার বলতেছি ভাইয়া, সহজে মাথায় রাখবো, ভর এবং দূরত্বের বর্গের স্কয়ারের সমষ্টিকে আমরা কি বলবো, জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল হচ্ছে সাম ওভার এম আই আর আই স্কয়ার, বা আমরা এম আর স্কয়ার বলবো একটা কোণা যদি হয়। এখন খেয়াল করতে ভাই, এটার এককটা কি হইতে পারে, তাহলে ভরের একক কেজি, দূরত্বের একক কি মিটার স্কয়ার। তাহলে জড়তার ভ্রামকের যদি আমরা এককটা লিখি, জড়তার ভ্রামকের একক, তাহলে জড়তার ভ্রামকের এককটা হচ্ছে কেজি মিটার স্কয়ার। তাহলে এটা একটু বক্স করে রাখি আমরা, জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। এখন এইটা হচ্ছে জড়তার ভ্রামকের মাদার ইকুয়েশন। এখন এই মাদার ইকুয়েশনটাকে ধরেই জড়তার ভ্রামকের আমরা সুন্দর দুইটা সূত্র শিখবো। সেটা কি ভাইয়া, একটা হচ্ছে বিচ্ছিন্ন বস্তুর জন্য বা ডিসকন্টিনিউয়াস বস্তুর জন্য, যেমন ভাইয়া এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুগুলা পরস্পর হচ্ছে ডিসকন্টিনিউয়াস, এদের মাঝে কোনো কানেকশন নাই। তাহলে এই তিনটা বস্তু আমরা মনে করলাম
এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে এই তিনটা বস্তুর জড়তার ভ্রামক কত আমরা সেটা বের করব। আর আরেকটা হচ্ছে এরকম একটা বস্তু, বলো তো ভাইয়া এই বস্তুর যে কণাগুলো আছে এরা সবাই কি বস্তু ভাইয়া? কন্টিনিউয়াস, একে অপরের সাথে লেগে আছে। তাহলে এই কন্টিনিউয়াস বস্তুর জন্য জড়তার ভ্রামক কিভাবে বের করব আর ডিসকন্টিনিউয়াস বস্তুর জন্য জড়তার ভ্রামক কিভাবে বের করব সেটা আমরা শিখবো। তা আসো আমরা আমরা যদি এভাবে লেখো টপিকের নাম বিচ্ছিন্ন বস্তুর জড়তার ভ্রামক। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বস্তুর জড়তার ভ্রামক। আর তার পাশেই লিখে আমরা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বস্তুর জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। অনেক সময় ভাইয়া বাংলাটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এটার সাথে চাইলে লিখে রাখতে পারো ডিসকন্টিনিউয়াস বস্তু, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস বস্তু। আসো ডিসকন্টিনিউয়াস বস্তু বলতে আমরা কি বুঝাচ্ছি ভাইয়া? এখানে একটা ঘূর্ণন অক্ষ আছে মনে করো, এই অক্ষের সাপেক্ষে কয়েকটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। এই অক্ষের সাপেক্ষে এরা কোনোভাবে মনে করো ঘুরতেছে। তাহলে এই কণাটার ভর হচ্ছে m1, দূরত্ব হচ্ছে r1, এই কণাটার লম্ব দূরত্ব হচ্ছে r2, ভর হচ্ছে m2, এই কণাটার লম্ব দূরত্ব আমরা মনে করলাম m3, আর ভর হচ্ছে m3, লম্ব দূরত্ব হচ্ছে r3। তাহলে এই যে দেখো কণাগুলা, এই কণাগুলা এই বস্তুটাকে কেন্দ্র করে ঘুরতেছে। যেমন ভাইয়া তুমি একটা তিনটা সুতাতে তিনটা বল বেঁধে এই বস্তুটার সাথে বাঁধছো, বেঁধে একসাথে এই তিনজনকে ঘুরাচ্ছ। তাহলে তিনটা বস্তু একসাথে এই কলমটাকে কেন্দ্র করে মনে করো ঘুরতেছে, এরকম বিচ্ছিন্ন তিনটা বস্তু। তাহলে এদের জড়তার ভ্রামক বের করার ফর্মুলাটা হচ্ছে সাম ওভার i ইজ ইকুয়াল 1 থেকে n এম আই আর আই স্কোয়ার। অর্থাৎ আলাদা আলাদা বস্তু যদি থাকে তাহলে এদের জড়তার ভ্রামক বের করার ফর্মুলা হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জড়তার ভ্রামক আমরা বের করব, বের করে সবগুলা যোগ করে দিব। যোগ করে দিলেই হচ্ছে আমরা হচ্ছে টোটাল বস্তুটার আমরা জড়তার ভ্রামকটা পেয়ে যাব। আর আমরা অবিচ্ছিন্ন বস্তুর ক্ষেত্রে যেটা হবে, আমরা মনে করলাম এখানে একটা দৃঢ় বস্তু আছে, এটা একটা কন্টিনিউয়াস বস্তু আমরা চিন্তা করলাম। তাহলে এই কন্টিনিউয়াস বস্তুটার আমরা এখন জড়তার ভ্রামকটা মনে করো আমরা বের করতে চাচ্ছি। তাহলে কন্টিনিউয়াস বস্তুটার জড়তার ভ্রামক বের করার জন্য ভাই আমরা যে কাজটা করলাম, আমরা মনে করলাম এই বস্তুটা এইরকম একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। সবাই একটু খেয়াল করো, মনে করো এই মার্কারটা সাদা মার্কারটাকে কেন্দ্র করে লাল মার্কারটা এভাবে ঘুরতেছে। তাহলে বলো তো এই সাদা মার্কারের সাপেক্ষে লাল মার্কারের প্রত্যেকটা বিন্দু কি সমান দূরত্বে আছে? অ্যান্সার হচ্ছে না। এখানে যেমন ভাইয়া এই বিন্দুটা r1 এ আছে, এটা r2 তে আছে, এটা r3 তে আছে, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে বের করছে, আমরা যোগ করে ফেলছি। এখন এই কন্টিনিউয়াস বস্তুর ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকটা কিভাবে বের করব? আসো ভাই সব একটু খেয়াল করি। তাহলে আমরা যে কাজটা করব, এরকম বড় দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক বের করার জন্য আমরা এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ কেটে নিব। তাহলে আমরা এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। এই ক্ষুদ্র অংশের ভর আমরা ধরে নিলাম হচ্ছে ডিএম। এই ক্ষুদ্র অংশের ভর কত ভাইয়া? ডিএম। ঘূর্ণন অক্ষ থেকে এই ডিএম এর যে দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে এই ডিএম এর যে দূরত্ব, সেই দূরত্বটাকে ভাইয়া ধরে নিলাম হচ্ছে আর। তাহলে ভাইয়া তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই ঘূর্ণন অক্ষ থেকে এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভর বিবেচনা করছি আমরা ডিএম, আর সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএম এর দূরত্ব কত ভাইয়া? আর। তাহলে বলো তো ভাইয়া জড়তার ভ্রামকের সূত্রটা কি ছিল? জড়তার ভ্রামকের সূত্রটা কি ছিল ভাইয়া? এই যে ভর ইনটু লম্ব দূরত্ব। তাহলে ভর ইনটু লম্ব দূরত্ব তার স্কয়ার, এটাই কি ছিল? জড়তার ভ্রামক। তাহলে এটাই তো মাদার ইকুয়েশনটা ছিল, জড়তার ভ্রামক। আর সামেশন কখন দিছি? যখন একাধিক বস্তু ছিল। আচ্ছা এবার এখানে একটু আসি। তাহলে ভাই এই ক্ষুদ্র বস্তুটার ভর হচ্ছে ডিএম, আর ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্ব কত? আর স্কয়ার। তাহলে এটাকে দিলাম আর স্কয়ার। তাহলে বলো তো ভাইয়া ভরের সাথে যখন লম্ব দূরত্বটাকে গুণ করে দিলা তাহলে তুমি জড়তার ভ্রামক পাইছো। এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে তুমি কি পুরা জড়তার ভ্রামকটা পাইছো? অ্যান্সার হচ্ছে না। কারণ কি ভাইয়া, তুমি তো ক্ষুদ্র একটা ভর ডিএম কাউন্ট করছো। তাহলে বলো তো ভাইয়া এই রেখাটাকে তুমি এরকম ক্ষুদ্র 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 এরকম অসংখ্য ডিএম এ, কোটি কোটি ডিএম এ ভাগ করতে পারো। তাহলে প্রত্যেকটা ডিএম এর জন্য তুমি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে জড়তার ভ্রামক বের করতে পারবা। আর এই সবগুলা জড়তার ভ্রামককে যোগ করে দিলেই তুমি পুরা বস্তুটার জড়তার ভ্রামক পেয়ে যাবা।
তাহলে বলতো যোগ করাকে আমরা কি বলি, ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ আই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ আর স্কয়ার ডিএম। তো আজকে আমরা এই দুটা টপিক নিয়ে দেখবো, আস্তে আস্তে পড়বো যে আমরা বিচ্ছিন্ন বস্তুর ক্ষেত্রে কিভাবে বের করব, ডিসকন্টিনিউয়াস বস্তুর ক্ষেত্রে কিভাবে বের করব, এই জিনিসগুলাই আমরা আজকের ক্লাসে দেখবো। তার সাথে আমরা আজকে প্রথমে বিচ্ছিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামকের কিছু এক্সাম্পল দিই। ফার্স্টে লেখা হচ্ছে এক্সাম্পল 1। তাহলে ফার্স্টে লিখে হচ্ছে আমরা এক্সাম্পল 1। আমরা মনে করলাম ভাইয়া, আমরা মনে করলাম এখানে একটা বর্গ দেখাইলাম, আমরা মনে করলাম বর্গাকৃতির শেপে চারটা বস্তু আছে। এখানে একটা বস্তু কণা আছে যেটার ভর হচ্ছে m1 ইকুয়াল হচ্ছে m। এখানে একটা বস্তু আছে এটার ভর হচ্ছে m2 ইকুয়াল m। এখানে একটা বস্তু আছে ভাইয়া এটার ভর হচ্ছে m3 ইকুয়াল হচ্ছে m। আর এখানেও একটা বস্তু আছে যেটা হচ্ছে m4 ইকুয়াল হচ্ছে m। আমরা ধরে নিলাম এই বস্তুগুলার মধ্যকার দূরত্ব হচ্ছে, প্রত্যেকের মধ্যকার দূরত্ব হচ্ছে a করে। এখন এরকম একটা ভরের আছে, চারটা ভর আছে, তারা প্রত্যেকে এ এ এ দূরত্বে আছে। এখন এখানে একটা অক্ষ আছে, দেখো এগুলো যেহেতু 3D ফিগার একটু বুঝতে হবে। এখানে একটা অক্ষ আছে যে এই বিন্দুতে এইভাবে, সব একটু খেয়াল করি। এখানে একটা অক্ষ আছে, যেই অক্ষটা দেখো এই তলের সাথে কিভাবে আছে, লম্বভাবে আছে। তো তারা তোমাকে বলে দিবে, আমরা মনে করলাম এই বিন্দুটা হচ্ছে বি। বস্তুগুলো বি বিন্দুতে তলের সাথে লম্বভাবে অবস্থিত ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরছে। তা আমাদেরকে বলা হলো জড়তার ভ্রামক নির্ণয় করো। তাহলে আমাদেরকে বলা হলো জড়তার ভ্রামক নির্ণয় করো। দেখো ভাই আজকের যে ইমেজগুলো, এগুলো 3D ইমেজ, একটু বুঝতে হবে। তাহলে আমাদের একটা অক্ষ আছে ভাইয়া, তো অক্ষটা কিভাবে আছে তারা বলে দিছে। অক্ষটা আছে হচ্ছে বি বিন্দুতে এই তলের সাথে লম্বভাবে, তার মানে এই যে অক্ষটা এভাবে আছে। তাহলে অক্ষটা হচ্ছে বি বিন্দুতে তলের সাথে লম্বভাবে আছে। তাহলে ভাইয়া জড়তার ভ্রামকের সূত্রটা ভাইয়া এখানে একটু লিখে রাখি। জড়তার ভ্রামকের সূত্রটা, মাদার ইকুয়েশনটা ছিল হচ্ছে ভর ইনটু হচ্ছে লম্ব দূরত্বের স্কয়ার। কোথায় হতে? ঘূর্ণন অক্ষ হতে। তাহলে ঘূর্ণন অক্ষ হতে লম্ব দূরত্বের বর্গের স্কয়ার। তাহলে ভাইয়া সবাই একটু এদিকে খেয়াল করি। আমরা মনে করলাম বি বিন্দুতে এই কলমটা আছে। তাহলে তোমার কাছে ভাইয়া প্রশ্ন, এইখানে যে বস্তুটা আছে m4, এই m4 বস্তুটা কোথায় আছে? m4 বস্তুটা দেখো ভাইয়া ঘূর্ণন অক্ষের উপরেই আছে। তাহলে ঘূর্ণন অক্ষের উপরে যদি থাকে ভাইয়া, তাহলে m4 বস্তুটা লম্ব দূরত্ব কত? তাহলে ভাইয়া যেহেতু সে ঘূর্ণন অক্ষের উপরেই আছে, তাহলে তার লম্ব দূরত্ব হচ্ছে কত? 0। তাহলে আমরা যদি m4 বস্তুটার জন্য লিখি, m4 বস্তুটার জড়তার ভ্রামক হবে হচ্ছে m4 ইন্টু হচ্ছে 0 স্কয়ার। কারণ কি ভাইয়া, এই m4 বস্তুটা হচ্ছে ঘূর্ণন অক্ষের উপরেই অবস্থিত। এবার আসবে আমরা m3 বস্তুটার জন্য যদি লিখি, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে m3 বস্তুটার দূরত্ব কত? দেখো ভাইয়া a, আর m3 বস্তুটাকে যদি আমরা তাহলে লিখি ভর ইনটু হচ্ছে লম্ব দূরত্বের স্কয়ার প্লাস m1 বস্তুটা। এবার খেয়াল করি তোমাদের সুবিধার্থে ভাইয়া এখানে কর্ণটা দেখায় দিচ্ছি। এটা হচ্ছে কর্ণ, এটা কত? √2। একটু ভালো করে খেয়াল করো তো, এটা যদি ঘূর্ণন অক্ষ হয়, ঘূর্ণন অক্ষ থেকে m1 যে বস্তুটা আছে এটা লম্ব দূরত্ব কত ভাইয়া? √2a। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভর হচ্ছে m1 আর লম্ব দূরত্ব হচ্ছে √2a তার স্কয়ার প্লাস, এরপরে সর্বশেষ ভাইয়া আবারও এটা ঘূর্ণন অক্ষ, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে m2 বস্তুটার দূরত্ব কত ভাইয়া? a, আর ভর কত? m2। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে m2 a স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা কণার জড়তার ভ্রামক বের করছি, কারণ এরা হচ্ছে বিচ্ছিন্ন একটা ভর সিস্টেম। তাহলে আমাদের মোট জড়তার ভ্রামক আমরা পেয়ে গেলাম
আই সমান সমান হচ্ছে এটা। তাহলে ভাইয়া এটার কত হবে 0 প্লাস এম থ্রি এর মানও এম, প্রত্যেকের মান এম, এ স্কোয়ার প্লাস এম ডট 2a² প্লাস এম এ স্কোয়ার, তাহলে এম এ স্কোয়ার 3m স্কোয়ার 4m স্কোয়ার, তাহলে এই পুরো সিস্টেমটার জড়তার ভ্রামক হচ্ছে 4m a স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বিচ্ছিন্ন বস্তুর জড়তার ভ্রামক। কিভাবে আমরা বের করব তার সিস্টেমটা, তাহলে ভাই কিভাবে বের করলাম, তাহলে প্রত্যেকটা বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে এদের লম্ব দূরত্বের বর্গের গুণফল। এবং এই ম্যাথটা করার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করছি, সেটা কি ভাই, কোনো একটা কণা যদি ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ওই কণাটার জড়তার ভ্রামক দেখো কত আসছে 0। কারণ কি ভাইয়া, ঘূর্ণন অক্ষের উপর যেহেতু আমরা সকল দূরত্ব ঘূর্ণন অক্ষের সাপেক্ষে মেজারমেন্ট করি, তাহলে বস্তুটা যেহেতু ঘূর্ণন অক্ষের উপরেই অবস্থিত, তাহলে তার লম্ব দূরত্ব কত 0। তাহলে এইটা একটু আমরা নোট আকারে লিখে রাখো, নোট। সেটা কি, কোনো বস্তু, কোনো কণা ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত হলে, অক্ষের উপর অবস্থিত হলে হলে ওই কণার জড়তার ভ্রামক শূন্য হবে। কেন শূন্য হবে, কারণ ঘূর্ণন অক্ষ হতে, কারণ ঘূর্ণন অক্ষ হতে হতে কণাটির লম্ব দূরত্ব সমান সমান 0। তাহলে সুতরাং আই ইজ ইকুয়াল হচ্ছে ভর ইন্টু হচ্ছে 0 স্কোয়ার মানে হচ্ছে 0। তাহলে সহজে মাথায় রাখবে, এমসিকিউতে সরাসরি আসে যে আমাদের কোন একটা কণা যদি ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ওই কণাটার জড়তার ভ্রামক কত। যেমন আমরা যদি এখান থেকে একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে ভাইয়া যদি দিই, তো তারা বলছে m2m, লেখো এক্সাম্পল 2, লেখো পাশে রাজশাহী। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এক্সাম্পল 2, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এটা। তারা বলছে m 2m 3m ভরের তিনটি কণা ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত। ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত হলে ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত হলে এদের জড়তার ভ্রামক কত। এদের জড়তার ভ্রামক কত, জড়তার ভ্রামক কত, সলিউশন। তাহলে ভাইয়া তোমরা আগে একটু ভিডিওটা পজ করে তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া, তিনটা কণা তিনজনেই ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত। এটা যদি আমাদের ঘূর্ণন অক্ষটা হয় তাহলে এই অক্ষের উপরেই তারা অবস্থিত। তাহলে প্রশ্ন হচ্ছে এদের জড়তার ভ্রামক কত, তোমরা একটু চিন্তা করো তারপরে ভাইয়ের সাথে মিলায় নাও। তাহলে ভাইয়া আমরা যেহেতু তিনটা কণা এই কোশ্চেনে বলে দিছে ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত, তাহলে প্রত্যেকটা কণারই জড়তার ভ্রামক কত হবে ভাইয়া 0 হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখি, আই ইজ ইকুয়াল, প্রথম কণাটা হচ্ছে এম, যেহেতু ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত তাহলে তার লম্ব দূরত্ব হচ্ছে 0 প্লাস দ্বিতীয় কণাটা হচ্ছে 2m, এটাও ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত তাহলে 0 স্কোয়ার প্লাস তৃতীয় কণাটার ভর হচ্ছে 3m, এটাও ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত তাহলে 0 স্কোয়ার, কারণ ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত হলেই লম্ব দূরত্বটা আমাদের কত হবে 0 হবে। তাহলে এই সবাই জড়তার ভ্রামক ফাইনালি আমরা কত পাইলাম 0। তাহলে তিনটা কণায় যেহেতু ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত তাহলে এদের প্রত্যেকেরই জড়তার ভ্রামকটা হলো 0। তার আমরা এক্সাম্পল 3টা দেই। এক্সাম্পল 3 আমরা দিলাম। এক্সাম্পল 3 আমরা মনে করলাম এখানে তিনটা বস্তু আছে, আমরা ধরে নিলাম। তো এই বস্তুগুলা এরকম এ এ দূরত্বে আছে। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আর এখানে একটা বস্তু আছে। এই প্রত্যেকটা বস্তুরই ভর m1 ইকুয়াল m, m2 ইকুয়াল মনে করলাম 2m, আর m3 ইকুয়াল হচ্ছে 3m। তাহলে m 2m আর 3m ভরের তিনটা কণা এইরকম ত্রিভুজ শেপ করে পরস্পরের সাপেক্ষে এই দূরত্বে আছে। তো ভাইয়া তোমাকে বললাম এখন এখানে একটা অক্ষ আছে, সেটা হচ্ছে বি বিন্দুতে। বি বিন্দুতে তলের সাথে
লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। জড়তার ভ্রামক নির্ণয় করো। তো ভাইয়া বুঝাই দিচ্ছি, ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা পজ করে তোমরা আগে একটু বের করো, তারপরে ভাইয়ের উত্তরের সাথে মিলাও। সেটা কি, অক্ষটা কেমনে আছে ভাইয়া বলছি, এই যে দেখা বি বিন্দুতে তলের সাথে, তাহলে বি বিন্দুতে আছে। অক্ষটা তো ভাইয়া এভাবেও থাকতে পারে, এভাবে থাকলে বলবে তলের উপরে আছে, এভাবে থাকলে কি বলবো ভাইয়া, তলের উপরে আছে। আর আমাদেরকে বলছে তলের সাথে লম্বভাবে আছে, তার মানে অক্ষটা এভাবে আছে। তাহলে এখন অক্ষটা যদি এভাবে থাকে, এর জড়তার ভ্রামকটা কত হবে তোমরা নিজেরা একটু ভিডিওটা পজ করে বের করো, তারপরে ভাইয়ার উত্তরের সাথে মিলায় নাও। তা আসো ভাইয়া ভাইয়া আমরা যদি দেখি কত আসে আমরা। তাহলে ভাই আমরা ফার্স্টে আমরা যদি সলিউশনে আসি, এই ম্যাথটার সলিউশনে যদি আসি, জড়তার ভ্রামক আই সমান সমান, তাহলে আমরা কলমটা এখানে ধরলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে ফার্স্ট আমরা এই কণাটার জড়তার ভ্রামক বের করি। তো সবাই আশা করি বুঝে গেছো ভাইয়া, এই কণাটা দেখো তো ভাইয়া ঘূর্ণন অক্ষের উপর অবস্থিত। তাহলে এই কণার জড়তার ভ্রামক বা লম্ব দূরত্ব কত ভাইয়া, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব হচ্ছে 0। তাহলে এই কণাটার জড়তার ভ্রামক হচ্ছে m3.0² প্লাস। এবার আমরা এই ঘূর্ণন অক্ষ থেকে দ্বিতীয় কণাটা দেখো তো, ঘূর্ণন অক্ষ থেকে দ্বিতীয় কণাটার দূরত্ব হচ্ছে a আর ভর হচ্ছে m2, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে m2a² প্লাস। আবারও এই ঘূর্ণন অক্ষ থেকে 3 নাম্বার কণাটা এই ডিস্টেন্সে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে m1a²। তাহলে আমরা ভ্যালুগুলা বসাবো ভাইয়া, 0 প্লাস m2 মানে হচ্ছে 2m a² প্লাস m1 মানে হচ্ছে m a², তাহলে আমরা ফাইনালি পাইলাম হচ্ছে 3m a²। তাহলে এই হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, সরি, এই যে ম্যাথটা বলছে তার জড়তার ভ্রামক i ইকুয়াল হচ্ছে 3m a²। তো এইভাবে আমরা আর করাবো না এই টাইপের ম্যাথগুলা। তো এইভাবে বিভিন্ন বিন্দু বস্তু যখন দিয়ে দিবে বিচ্ছিন্নভাবে অবস্থিত, এদের যখন জড়তার ভ্রামক তোমাকে বের করতে বলবে, তুমি যে কাজটা করবা ভাইয়া, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জড়তার ভ্রামক বের করে যোগ করে দিবা, যেটাকে আমরা আজকের ক্লাসের শুরুতে লিখছিলাম সামেশন অফ এম আর স্কোয়ার। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর জড়তার ভ্রামক বের করবা, আর সামেশন মানে কি, এদেরকে যোগ করে দিবা, যোগ করলেই হচ্ছে তুমি হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটার জড়তার ভ্রামক পেয়ে যাবা। আচ্ছা, এরপরের টপিকটা আমরা লিখি ভাই সবাই, ঘূর্ণন গতিশক্তি। এরপরের টপিকটার আমরা নাম লেখা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। এরপরের টপিকটা আমরা লিখি হচ্ছে ভাইয়া ঘূর্ণন গতিশক্তি। এরপরের টপিকটার নাম হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তি। তো ভাই আমরা এতদিন পর্যন্ত রৈখিক গতিশক্তি পড়ছিলাম, কারণ কি একটা বস্তু সরল রেখায় চলতো বা সমতলে চলতো, তখন তার যে গতিশক্তিটা থাকতো সেটা হচ্ছে তার রৈখিক গতিশক্তি। এখন মনে করো ভাই তোমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, তাহলে এই যে ফ্যানটা রোটেশন করতেছে বা ঘুরতেছে, তাহলে তার একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি বা ঘূর্ণন গতিশক্তি আছে, যেই গতিশক্তিটার সাহায্যে কিন্তু সে কি করতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে আমরা আজকে বের করবো, আমরা যেমন জানি রৈখিক গতিশক্তি বা চলন গতিশক্তি হাফ mv², তাহলে কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তিটা কত সেটা আমরা বের করব। তো আমরা সবাই সুন্দর করে একটা ছবি আঁকি। আমরা মনে করলাম এখানে একটা দৃঢ় বস্তু আছে, ঠিক আছে, এখানে একটা দৃঢ় বস্তু আছে, যেই বস্তুটা হচ্ছে এবি ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে, একটু ছবিটা আঁকানো সুন্দর করে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, ছবিটা আঁকো তোমরাও। আমরা মনে করলাম এখানে একটা দৃঢ় বস্তু আছে, একটু হালকা শেড করে দিই, তাহলে এটা মনে হবে এটা একটা দৃঢ় বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে একটা দৃঢ় বস্তু। তো এই দৃঢ় বস্তুটা ভাইয়া এরকম একটা অক্ষকে কেন্দ্র করে, এরকম একটা অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে, যে অক্ষটার নাম দিলাম আমরা হচ্ছে এবি। ধরি বস্তুটি এবি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, সমকৌণিক বেগে ঘুরছে।
তাহলে খেয়াল করো, আমরা ধরে নিলাম এখানে যে বস্তুটা আছে এই বস্তুটা এই এবি অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকোণিক বেগে ঘুরছে। যেমন ভাইয়া তুমি একটা লাঠিমকে ঘুরাইলা, তাহলে তুমি যখন একটা লাঠিমকে মারছো, এই লাঠিমটা তার এই নিপটার সাপেক্ষে এভাবে ঘুরতেছে, তাই না? তো ওই নিপটাকে আমরা মনে করো বললাম হচ্ছে এবি। কিংবা তোমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে ভাইয়া, ফ্যানটাও কিন্তু একটা লাঠির সাপেক্ষে সে কিন্তু ঘুরতেছে, তাহলে এই লাঠিটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, যেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এবি। এখন ভাইয়া আগের মতো, আগের এক্সাম্পলটার মতোই আমরা এখানে কয়েকটা কোণা চিন্তা করলাম। তাহলে এখানে একটা কোণা দেখাইলাম, যেই কোণাটার ভর হচ্ছে m1, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব r1। এখানে একটা কোণা দেখালাম যে কোণাটার ভর m2, ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে r2। এখানে একটা কোণা দেখালাম যেটা হচ্ছে m3, ঘূর্ণন অক্ষ থেকে তার লম্ব দূরত্ব হচ্ছে r3। আর সর্বশেষ এখানে আরেকটা কোণা দেখালাম m4, ঘূর্ণন অক্ষ থেকে যার দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব r4। তাহলে আমরা যদি আসি ভাইয়া প্রথম কোণাটির গতিশক্তি, প্রথম কোণাটার গতিশক্তি, তাহলে আমরা জানি গতিশক্তি ই কে সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রথম কোণার গতিশক্তি ই কে সমান সমান আমরা লিখলাম হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কারণ কি ভাইয়া, তোমরা এর আগে আমরা পড়াইছিলাম একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তার দুইটা বেগ থাকে, রৈখিক বেগও থাকে, তার কৌণিক বেগও থাকে। তাহলে আমরা রৈখিক বেগের গতিশক্তিটা লিখছি, গতিশক্তি ই কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই রৈখিক গতিশক্তিটাকে আমরা কোথায় নিয়ে যাব ভাইয়া? কৌণিক গতিশক্তিতে নিয়ে যাব। তাহলে তোমরা পাশে একটু লিখে রাখো, আমরা জানি ভি ইকুয়াল কত ভাইয়া? আর ওমেগা। তাহলে আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল আর ওমেগা। কারণ কি ভাই, আমরা তো রৈখিক গতিশক্তি চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে কৌণিক গতিশক্তি। তাহলে এই ভি কে কৌণিক বেগের মাধ্যমে কনভার্ট করে দিই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাইয়া, এটাকে ই কে 1 লেখো ভাইয়া, এটাকে ই কে 1 লেখো, এটাকে m1 লেখো, এটাকে v1 লেখো, কারণ আমরা প্রথম কোণার জন্য বের করতেছি। আচ্ছা, তাহলে বা ই কে 1 সমান সমান হচ্ছে হাফ m1, ভি এর জায়গায় মান বসাও, r1 ওমেগা তার স্কয়ার। এখন তোমরা একটু খেয়াল করো, তোমরা সবাই দেখতে পাচ্ছ ভাই এখানে ওমেগা 1 লিখি নাই। জাস্ট নিজে আগে একটু চিন্তা করো তো ভাইয়া, কেন ওমেগা 1টা লিখি নাই? কারণ ভাই আমরা শুরুতেই ধরে নিছি যে ওমেগাটা হচ্ছে সমকৌণিক বেগ। তার মানে ওমেগা সকল কণার জন্যই কি ভাইয়া? সেম, কারণ সমকৌণিক বেগে সে ঘুরতেছে, অর্থাৎ প্রত্যেকটা কণার কৌণিক বেগ সেম। তাই আমরা এখানে ওমেগা 1 না লিখে আমরা কি লিখছি ভাইয়া? ওমেগা। তাহলে আমরা এটাকে যদি ভাঙাই ভাইয়া, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ই কে 1 সমান সমান হচ্ছে হাফ m1 r1 স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম প্রথম কণাটার হচ্ছে কৌণিক গতিশক্তি। কেন ভাইয়া? কারণ এখানে ওমেগা নিয়ে আসছি আমরা। তাহলে ঠিক একই ভাবে ভাইয়া আমরা যদি লেখো অনুরূপভাবে দ্বিতীয় কণার গতিশক্তি ই কে 2 সমান সমান, তাহলে দ্বিতীয় কণার ভর কত? m2, তাহলে হচ্ছে হাফ m2। তারপর আর কি? দূরত্ব, তাহলে দ্বিতীয় কণার দূরত্ব কত? r2 স্কয়ার। আর সবাই যেহেতু সমকোণিক বেগে ঘুরতেছে, ওমেগা স্কয়ার। তারপর তৃতীয় কণার গতিশক্তি ই কে 3 সমান সমান হচ্ছে হাফ m3 r3 স্কয়ার ওমেগা স্কয়ার। চতুর্থ কণার গতিশক্তি ই কে 4 হাফ m4 r4 ওমেগা স্কয়ার। এখন ভাই তুমি একটু খেয়াল করো তো, এখানে কি মাত্র 4টা কণাই আছে? না ভাইয়া, এখানে n সংখ্যক কণা আছে। কারণ কি এটা একটা দৃঢ় বস্তু, তাহলে পুরো বস্তুটাতে কোটি কোটি কণা আছে। আমরা ধরে নিলাম এখানে n সংখ্যক কণা আছে। তাহলে আমরা ডট ডট দিয়ে লেখো n তম কণার গতিশক্তি তাহলে ই কে n সমান সমান হাফ m n r n স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো ভাই, তুমি কি করছো? এখানে ইন্ডিভিজুয়ালি n সংখ্যক কণা আছে মনে করো, তাহলে প্রত্যেকটা কণার ইন্ডিভিজুয়ালি তুমি গতিশক্তিটা বের করছো একটা 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 করে।
তাহলে বলো তো ভাইয়া, এখন যদি সবগুলা গতিশক্তি যোগ করে দাও তাহলে তুমি কি পাবা? তুমি এই পুরা দৃঢ় বস্তুটার কি পাবা? গতিশক্তি পাবা। তাহলে দেখো, সুতরাং সম্পূর্ণ দৃঢ় বস্তুর বা সম্পূর্ণ বস্তুটির, দেখো সুতরাং সম্পূর্ণ বস্তুটির গতিশক্তি, সুতরাং সম্পূর্ণ বস্তুটির কৌণিক গতিশক্তি গতিশক্তি ই সমান সমান, পুরা বস্তুটার আমরা কৌণিক গতিশক্তি বের করতেছি, তাহলে ইন্ডিভিজুয়ালি সবগুলা যোগ করে দাও। তাহলে E1 প্লাস হচ্ছে E2 প্লাস হচ্ছে EK1 EK2 তারপর হচ্ছে EK3 প্লাস হচ্ছে EK4 প্লাস ডট 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 প্লাস হচ্ছে EKN। তাহলে আমরা সবগুলা কণার গতিশক্তিটা যোগ করলে আমরা টোটাল গতিশক্তিটা পাবো। তাহলে সবগুলা কণার গতিশক্তি আবার যোগ করো, তাহলে হচ্ছে হাফ m1 r1 স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস হাফ m2 r2 স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস হাফ m3 r3 স্কয়ার ওমেগা স্কয়ার, তারপর হচ্ছে প্লাস হাফ m4 r4 স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে হাফ mn rn স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে আমরা সবগুলা কণার গতিশক্তিটাকে যোগ করে দিলাম। এবার তুমি একটু খেয়াল করো ভাই, এখান থেকে তুমি কমন নিতে পারো, তুমি এখান থেকে চাইলে কমন নিতে পারো। কত কমন যায় ভাই? হাফ ওমেগা স্কয়ার কমন যায়। তাহলে প্রত্যেকটা রাশি থেকে আমরা হাফ ওমেগা স্কয়ারটা কমন নিয়ে নিলাম। তাহলে হাফ ওমেগা স্কয়ার কমন নিলে এখানে পাবো হচ্ছে m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার m3 r3 স্কয়ার m4 r4 স্কয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে mn rn স্কয়ার। এখন তুমি একটু খেয়াল করো তো, তোমার খাতার আগের পেজে যদি দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে ভাইয়া যে টার্মটা লিখছি, এটাকে আমরা চাইলে কত লিখতে পারি ভাইয়া? এটাকে আমরা চাইলেই লিখতে পারি হচ্ছে সাম ওভার i ইজ ইকুয়াল হচ্ছে 1 থেকে n m i r i স্কয়ার। তাহলে বলো তো ভাই এটা কি? এটা হচ্ছে জড়তার ভ্রামক। আমরা জড়তার ভ্রামকের মাদার ইকুয়েশন যেটা ছিল, তাই না ভাই, সাম অফ এম আই আর আই স্কয়ার, এটা মানে কি ছিল? জড়তার ভ্রামক। তাহলে আমরা এখানে নিয়ে আসা হচ্ছে আই, তাহলে হচ্ছে হাফ ওমেগা স্কয়ার আই। তাহলে ভাই আমরা ফাইনালি সূত্রটা পেয়ে গেলাম, ই ইজ ইকুয়াল হচ্ছে হাফ ওমেগা স্কয়ার আই। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে মাথায় রাখবো, মুখস্থ রাখবো যে সুতরাং ই ইজ ইকুয়াল হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তি। তাহলে লিখে রাখো ঘূর্ণন গতিশক্তি, গতিশক্তি। তাহলে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আমরা শিখলাম ভাইয়া, ঘূর্ণন গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। যেখানে ভাইয়া এই আইটা কি? আইটা হচ্ছে বস্তুর জড়তার ভ্রামক। তাহলে লিখে রাখো আই, এটা হচ্ছে বস্তুর জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। আইটা হচ্ছে বস্তুর জড়তার ভ্রামক। আর ওমেগা এটা হচ্ছে বস্তুর কৌণিক বেগ, বস্তুর কৌণিক বেগ। এটা তারা তোমাকে দিয়ে দিবে, না দিলে আমরা বের করতে পারবো। যারা এটা বের করতে পারবো না তারা অবশ্যই, আমরা এই ঘূর্ণন যে টপিকটা শুরু করছিলাম এটার প্রথমেই ভাইয়া এই কৌণিক বেগগুলা কিভাবে বের করতে হয় এর উপর একটা ক্লাস নিছি, তাই না? যাদের বুঝতে এখনো প্রবলেম, ওই ক্লাসটা চাইলে তোমরা দেখে নিতে পারবা। এবার আসো, আমরা ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে একটা প্রশ্ন আসছে, আমরা ওই প্রশ্নটা যদি যাই, তো তারা এরকম একটা প্রশ্ন দিছে, নিচে লেখো একক সমকৌণিক বেগে, কৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোন বস্তু। এখন ভাই খেয়াল করো তো, একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তু বলছে, তার মানে তোমাকে বলেই দিছে কৌণিক বেগটা কত ভাইয়া? 1। তাহলে অর্থাৎ অর্থাৎ ওমেগা ইকুয়াল হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড হলে, অর্থাৎ ওমেগা ইকুয়াল হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড হলে। তাহলে এই ইকুয়েশনে আমরা মানটা বসাও, তাহলে আমরা এই ইকুয়েশনে যদি ভাইয়া মানটা বসাই, হাফ আই ওমেগা স্কয়ার
তাহলে এখানে আমরা যদি মানটা বসাও হাফ আই, ওমেগার মান হচ্ছে 1 স্কয়ার, তাহলে এখান থেকে আই ইজ ইকুয়াল আসে হচ্ছে 2e। তো ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া বাংলা একটা লাইন উঠায় দিছে, জাস্ট এই লাইনটাই, সেটা কি ভাইয়া লিখতেছি, তোমরা একটু লেখো। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একক সমকৌণিক বেগে, একক সমকৌণিক বেগে বেগে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান কোন বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর গতিশক্তির দ্বিগুণ। তাহলে এটা ঢাকা ইউনিভার্সিটি আসছে, একটু লিখে ভাইয়া তোমরা আন্ডারলাইন করে রাখো বা বক্স করে রাখি আমরা। একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোন বস্তুর জড়তার ভ্রাম এর গতিশক্তির কয় গুণ? দ্বিগুণ। সরাসরি প্রশ্নটা চলে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। এবার আসো ভাই আমরা তাহলে গতিশক্তি তো বুঝলাম, এবার তুমি একটু খেয়াল করো তো তোমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে ভাইয়া, এই ঘূর্ণায়মান বস্তু আবার দুই রকমের হয়। একগুলা আজীবন খালি ঘুরে, যেমন তোমার মাথার উপরে যে ফ্যানটা আছে ভাইয়া, এই ফ্যানটা আজীবন শুধু ঘুরতেছে। কিন্তু একটা গাড়ির চাকার কথা যদি তুমি চিন্তা করো ভাইয়া, এই গাড়ির চাকাটা ঘুরতেছে আবার চলতেছে। তাহলে ঘূর্ণায়মান বস্তু কয় রকমের হয় ভাইয়া? দুই রকমের। একটা বস্তু শুধুমাত্র ঘুরে, যেটা হচ্ছে তোমার মাথার উপরে ফ্যান, তাহলে এর শুধুমাত্র কোন গতিশক্তি থাকবে ভাইয়া? ঘূর্ণন গতিশক্তি থাকবে। আর যদি ভাইয়া বস্তুটা ঘুরতেছেও আবার চলতেছেও, যেমন গাড়ির চাকা, সে ঘুরেও আবার চলে, তাহলে তার গতিশক্তি থাকবে কয়টা? দুইটা। একটা শক্তি হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, আর আরেকটা শক্তি হচ্ছে কি ভাইয়া? রৈখিক গতিশক্তি। যেমন ভাইয়া মনে করো ভাইয়া এখানে একটা হেলানো তল আছে, এই তলের উপরে ভাইয়া এই মোবাইলটা ছেড়ে দিলাম। তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, এই বস্তুটা কিন্তু না ঘুরেই কিন্তু পড়ে গেছে, এই বস্তুটা কিন্তু না ঘুরেই পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা, এটার মধ্যে কোনো ঘূর্ণন সৃষ্টি হয় নাই। তাহলে এই বস্তুটা শুধুমাত্র একটা গতিশক্তি আছে, সেটা কি ভাইয়া? রৈখিক গতিশক্তি। কিন্তু ভাইয়া এই তলের উপর ভাইয়া যদি এই কলমটাকে ছেড়ে দিই, তুমি এটার দিকে একটু খেয়াল করো, এটাকে যদি ছেড়ে দাও ভাইয়া, তোমরা বলো তো ভাইয়া এই কলমটা কি পিছলায় পড়ছে নাকি ঘুরতে ঘুরতে পড়ছে? বলতে এই কলমটাকে যখন তোমরা ছেড়ে দিবা, এটা ঘুরতেছে আবার সামনের দিকে চলতেছেও। তাহলে বলো তো ভাইয়া এই কলমটার কয়টা গতিশক্তি আছে? এটা দুইটা গতিশক্তি আছে। একটা গতিশক্তি দিয়ে সে ঘুরতেছে, যেটাকে আমরা বলবো ঘূর্ণন গতিশক্তি, আরেকটা গতিশক্তি দিয়ে সে সামনের দিকে যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে রৈখিক গতিশক্তি। তাহলে আসো আমরা এই জিনিসটা যদি একটু তোমাদেরকে লিখে দিই ভাইয়া সুন্দর করে। তাহলে লেখা হচ্ছে গড়িয়ে চলমান বস্তুর ক্ষেত্রে, গড়িয়ে চলমান বস্তুর ক্ষেত্রে। এখন এই গড়িয়ে চলমান বস্তু বলতে কি বুঝাইছি আমরা ভাই? একটু আগে যেটা দেখেছি ওইটাই, সেটা কি ভাই? বস্তুটা ঘুরবে এবং চলবে। তাহলে লেখা হচ্ছে অর্থাৎ বস্তুটি ঘুরবে এবং সামনের দিকে দিকে চলবে। তাহলে বস্তুটা ঘুরবে এবং সামনের দিকে চলবে। বা তুমি চাইলে এটাও বলতে পারো, বলতে হেলানো তলে যখন আমরা বস্তুটাকে ছেড়ে দিছি, বলতে এই যে মোবাইলটাকে আমরা যখন এখানে ছেড়ে দিছি, এটাকে আমরা বলি ভাইয়া, এটাকে যখন আমরা এটা ছেড়ে দিছি, এটা পড়ে গেছে, এটাকে বইয়ের ভাষায় বলে হচ্ছে পিছলিয়ে পড়া। আর যখন এই মার্কারটাকে ছাড়ছি ভাইয়া, এটাকে বলা হচ্ছে না পিছলিয়ে পড়া। না পিছলিয়ে পড়তেছে এই কথা মানে ঘুরতে ঘুরতে পড়তেছে। তাহলে এটা একটু লিখে রাখো, বা না পিছলিয়ে লিয়ে পড়া, চলা, না পিছলিয়ে চলা। ঠিক আছে? তাহলে এই শব্দগুলা দেখবা যে তোমার প্রশ্নে বলা থাকবে। তাহলে আমরা এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে একটা চাকা। তাহলে আমরা একটা গাড়ির চাকা আঁকলাম, আমরা মনে করলাম। তাহলে এই হচ্ছে আমাদের একটা গাড়ির চাকা। তাহলে এই গাড়ির চাকাটা আমরা মনে করলাম, এই গাড়ির চাকাটা ভাইয়া, এই গাড়ির চাকাটা আমরা মনে করলাম এই রাস্তার উপর দিয়ে এই দিক বরাবর চলতেছে। কোন বেগে? ভি বেগে, সামনের দিকে চলতেছে। আর এই চাকাটা ভাইয়া যখন সামনের দিকে চলবে, এই চাকার মধ্যে একটা রোটেশন বা ঘূর্ণন সৃষ্টি হবে। তাহলে সেই রোটেশন বা ঘূর্ণনটাকে ভাইয়া দেখালাম, এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ওমেগা। তাহলে বলতো ভাইয়া এই চাকাটার কয়টা গতিশক্তি আছে?
তাহলে সে যেহেতু সামনের দিকে চলতেছে, তাহলে তার একটা সামনের দিকে বেগ আছে যেটাকে বলবো রৈখিক বেগ, আর এই রৈখিক বেগের কারণে যে গতিশক্তি হবে সেটাকে আমরা বলবো রৈখিক গতিশক্তি। আবার চাকাটা যে ঘুরতেছে ওমেগা বেগে, তাহলে তার একটা কৌণিক বেগ আছে, তাহলে কৌণিক বেগ থাকার কারণে বা ঘূর্ণন বেগ থাকার কারণে তার একটা কি গতিশক্তি থাকবে, ঘূর্ণন গতিশক্তি। তাহলে এই সকল কন্ডিশনে মোট শক্তি, তাহলে চাকাটার মোট শক্তি ই কত হবে ভাইয়া, ঘূর্ণন গতিশক্তি, গতিশক্তি যোগ হচ্ছে রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি। তাহলে এই সকল কন্ডিশনে ভাইয়া তার মোট শক্তিটা হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা নেক্সট ক্লাসে যখন ভাইয়া ম্যাথগুলা করাবো দেখবে এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে মোট গতিশক্তি ই সমান সমান হচ্ছে ঘূর্ণন গতিশক্তি যোগ হচ্ছে রৈখিক গতিশক্তি। তাহলে এটা কখন ইউজ করব, যখন বস্তুটা ঘুরতে ঘুরতে চলবে। তাহলে ভাই আবার বলতেছি, বলতো তুমি ফ্যানের ক্ষেত্রে কি এই ইকুয়েশন ইউজ করবা? অ্যান্সার হচ্ছে না, কারণ ফ্যানের কোনো রৈখিক গতিশক্তি নাই, কারণ ফ্যানটা একই জায়গা থেকে ঘুরতেছে, খালি ঘুরতেছে ঘুরতেছে, তাহলে তার শুধু রৈখিক ঘূর্ণন গতিশক্তি থাকবে। তাহলে আসো আমরা যদি ইকুয়েশনটাকে মডিফাই করি, তাহলে ই ইকুয়াল দাঁড়াবে ঘূর্ণন গতিশক্তি আমরা জানি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস রৈখিক গতিশক্তি আমরা জানি কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে চাইলে এটাও বক্স করে রাখতে পারো। আচ্ছা, তো আসো আমরা আমাদের পরবর্তী টপিকটাতে যাই। তোমরা পরবর্তী টপিকটার নাম লেখো। আমরা যেহেতু আজকে জড়তার ভ্রামক পড়তেছি, তারপর আমরা দেখলাম আমরা রৈখিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি এগুলা বের করতে তোমার কি বের করা লাগবে বলো তো ভাইয়া? এই যে আই দেখতে পাচ্ছ জড়তার ভ্রামক। এখন ভাইয়া এক একটা বস্তুর জড়তার ভ্রামক এক এক রকম হয়। তো আমরা টপিকের নাম লেখো বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়। টপিকের নাম লিখি আমরা বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়। তা আসো আমরা বিভিন্ন প্রকার বস্তুর আমরা আজকে জড়তার ভ্রামক নির্ণয় শিখবো, এবং আগামী ক্লাসে আমরা আরো অনেকগুলা শিখবো। আজকে আমরা বেশি করবো না, আমরা 3টা প্রমাণ দেখবো বা 3টা সূত্র শিখবো। তাহলে টপিকের নাম লিখি হচ্ছে বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়। বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় 1 নাম্বার। আমরা অনেকগুলো সূত্র প্রমাণ শিখবো আগামী ক্লাসে। তাহলে এখানে আমরা যেটা দেখতাম, ফার্স্টে লেখা হচ্ছে 1 নাম্বার বিন্দু ভরের বস্তু, বিন্দু ভরের বস্তু। এখন ভাইয়া এখানে ভাইয়া বিন্দু ভরের বস্তু বলতে যে একটা বস্তু বিন্দু সাইজে হবে তা কিন্তু না। এখানে বিন্দু ভরের বস্তু বলতে বোঝাচ্ছি ভাইয়া, যেমন একটা বল, একটা বলকে তুমি সুতা দিয়ে বেঁধে তুমি এটাকে এভাবে ঘোরাচ্ছ, একটা পাথরকে তুমি সুতা দিয়ে বেঁধে এভাবে ঘোরাচ্ছ, মানে জাস্ট একটা বস্তুই থাকবে যেটাকে বেঁধে তুমি এভাবে ঘোরাচ্ছ। তাহলে এই টাইপের বস্তুগুলাকে ভাইয়ার নাম দিছি কি ভাইয়া, বিন্দু ভরের বস্তু। বা লিখে রাখো এম ভরের বস্তুকে, এম ভরের বস্তুকে সুতা দিয়ে বেঁধে, সুতা দিয়ে বেঁধে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, ঘোরানো হচ্ছে। তাহলে ভাইয়ার কথা শুনি ভাই, এখানে আমরা যদি এবার আসি যে এখানে বিন্দু ভর বলতে যে বিন্দুই হবে তা না, একটা বলও হইতে পারে, বলকে বেঁধে তুমি এভাবে সুতা দিয়ে ঘোরাচ্ছ। আসো তাহলে আমরা মনে করলাম ভাইয়া এটা হচ্ছে একটা ঘূর্ণন অক্ষ, আর এখান থেকে একটা সুতা দিয়ে একটা বিন্দু ভরের বস্তু দেখাইছো এম, এই বস্তুটাকে তুমি কি করছো, এই অক্ষের সাপেক্ষে ওমেগা সমকোণিক বেগে ঘোরাচ্ছ। তাইলে আমরা তার ঘূর্ণন পথটা আমরা মনে করলাম তাকে এইরকম একটা সার্কুলার ওয়েতে তুমি ঘোরাচ্ছ। তাহলে বলো তো ভাইয়া এখানে কয়টা বস্তু আছে ভাইয়া? আজকের ক্লাসের শুরুতে আমরা দেখতে এখানে কয়টা বস্তু আছে ভাইয়া? জাস্ট একটা বস্তু আছে। আর ঘূর্ণন অক্ষ থেকে তার লম্ব দূরত্বটা কত ভাইয়া? 8। তাহলে আমাদের বস্তু আছে একটা, তাহলে ভর আর ইনটু হচ্ছে দূরত্বের স্কয়ার, এটাই হচ্ছে আমাদের বিন্দু ভরের বস্তুর জড়তার ভ্রামক। আই ইজ ইকুয়াল হচ্ছে এম আর স্কয়ার। তার মানে তোমাকে যখন ম্যাথে বলা হবে ভাইয়া, ভাইয়া আরেকবার বলতেছি, এখানে কয়টা ভর আছে? একটা ভর। ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্ব কত? 8। তাহলে জড়তার ভ্রামকের সূত্র কি ছিল ভাইয়া? ভর ইনটু লম্ব দূরত্বের স্কয়ার। তাহলে ভরটা হচ্ছে এম আর লম্ব দূরত্ব হচ্ছে আর, তাহলে আর স্কয়ার। তাহলে বিন্দু ভরের বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার। তাহলে তোমাকে যদি কোশ্চেনে আসে যে একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, তাহলে ওই বস্তুটার জড়তার ভ্রামক কত, তাহলে এটারও অ্যান্সার হবে এম আর স্কয়ার। কিন্তু তোমাকে বললো একটা বলকে তুমি সুতা দিয়ে বেঁধে ঘোরাচ্ছ, এটার জড়তার ভ্রামক কত, এটারও জড়তার ভ্রামক হবে কত ভাইয়া? আই ইকুয়াল হচ্ছে এম আর স্কয়ার। এবার আসো আমাদের ইম্পর্টেন্ট যেটা 2 নাম্বারটা, সবাই লেখা হচ্ছে 2।
2 নাম্বার হচ্ছে সরু সুষম দণ্ডের সুষম, এটা স্টার দিয়ে রাখি আমরা। প্রমাণগুলো নিজের জন্য শিখবা ভাইয়া, পরীক্ষায় প্রমাণ আসে না, ফাইনালি আমরা সূত্রগুলাই মুখস্থ রাখবো, কিন্তু ভাইয়া রিকোয়েস্ট থাকবে প্রমাণগুলো একটু শেখার চেষ্টা করো ভাইয়া। সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু বিন্দুগামী। তাহলে একটা দণ্ডের মধ্যবিন্দু বলতে অ্যাকচুয়ালি ভাইয়া ভর কেন্দ্র বোঝায়। তাহলে তোমরা চাইলে এই যে মধ্যবিন্দুগামী লিখছো, এটাকে ভর কেন্দ্রগামীও বলতে পারো, এটাকে ভর কেন্দ্রগামীও বলতে পারো। তাহলে মধ্যবিন্দুগামী বা ভর কেন্দ্রগামী এবং পৃষ্ঠের সাথে লম্ব, পৃষ্ঠের সাথে লম্ব এরূপ অক্ষের সাপেক্ষে সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তা আসো আমরা এই প্রমাণটা দেখি, এটা আমরা কিভাবে বের করতে পারি। আগে তোমাকে ভাইয়া অক্ষটা কিভাবে আছে সেটা বুঝতে হবে। আমরা মনে করো ভাইয়া ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা সরু সুষম দণ্ড। তাহলে এই দণ্ডের ঠিক মধ্যবিন্দুতে বা ভর কেন্দ্রতে আরো একটা অক্ষ আছে, তার মানে এই দণ্ডটা তো ঘুরবে। তাহলে কার সাপেক্ষে ঘুরবে? আমরা ধরে নিচ্ছি দণ্ডটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে ঘুরবে। এখন ভাইয়া এই অক্ষটা কিভাবে আছে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায়, কারণ অক্ষটা এখানে থাকতে পারে, অক্ষটা এখানে থাকতে পারে, অক্ষটা এই দণ্ডের যে কোনো জায়গায় থাকতে পারে ভাইয়া, আমরা আস্তে আস্তে সবই শিখবো। আমাদের এখানে বলা হয়েছে অক্ষটা পৃষ্ঠের সাথে লম্ব ভাবে আছে, তার মানে এইটা যদি দণ্ডটার পৃষ্ঠ হয় ভাইয়া, তাহলে অক্ষটা আছে যে পৃষ্ঠের সাথে লম্ব, তার মানে অক্ষটা এইভাবে আছে। আর এই নিচের যে কলমটা বা সরু দণ্ডটা সে এভাবে তুমি ঘুরাইতে চাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক কত আমরা সেটা বের করব। তাহলে ভাই আরেকবার বলোই, সেটা কি? এটা হচ্ছে সাদা যে মার্কারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরু সুষম দণ্ড। তাহলে এই দণ্ডের মধ্যবিন্দুতে একটা অক্ষ আছে, সেটা দণ্ডের পৃষ্ঠের সাথে লম্ব, মানে দণ্ডের সাথে লম্বভাবে আছে। তা আসো আমরা এই ছবিটা যদি আঁকি, আমরা ধরে নিলাম ভাইয়া এটা হচ্ছে আমাদের সেই সরু সুষম দণ্ডটা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই সরু সুষম দণ্ডটা, আর এটা হচ্ছে দণ্ডের সেই ভর কেন্দ্র। তাহলে এইখানে আমাদের একটা অক্ষ আছে, এই অক্ষটাকে কেন্দ্র করে এই দণ্ডটা হচ্ছে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে। আমরা ধরে নিলাম পুরা দণ্ডটার দৈর্ঘ্য এল, ধরি এল দৈর্ঘ্য ও এম ভরের একটি দণ্ড এবি ঘূর্ণন অক্ষের এবি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে অক্ষের সাপেক্ষে ওমেগা সম কৌণিক বেগে ঘুরছে। তাহলে আমরা ধরে নিলাম এখানে যে দণ্ডটা আছে এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর দণ্ডটার ভর হচ্ছে স্মল এম, বা তুমি চাইলে ক্যাপিটাল এম ধরতে পারো, তোমার ইচ্ছা ধরলেই হয়। তাহলে এই দণ্ডটা হচ্ছে এই অক্ষটাকে কেন্দ্র করে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে। তাহলে ভাই এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে তোমরা ছবির উপরে দেখায় দাও, এতটুকু দূরত্ব হচ্ছে L/2, আর এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের L/2। আচ্ছা, এখন আমরা এই পুরা দণ্ডটার জড়তার ভ্রামক বের করবো। এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, ভাই এটা কি কন্টিনিউয়াস বস্তু না ডিসকন্টিনিউয়াস বস্তু? আজকের ক্লাসের শুরুতে ভাইয়া পড়াইছিলাম ডিসকন্টিনিউয়াস বস্তু কোনগুলো ছিল, আলাদা আলাদা বিন্দু কণা ছিল, এগুলাকে আমরা বলছিলাম ডিসকন্টিনিউয়াস। কিন্তু ভাই এখানে তো একটা কন্টিনিউয়াস বস্তু, তাই না ভাইয়া? এখানে একটা কন্টিনিউয়াস বস্তু, একটা দৃঢ় বস্তু আছে, তাহলে এর জড়তার ভ্রামক বের করবো। আর এই জড়তার ভ্রামক বের করার জন্য আমাদের সূত্রটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ সামেশন অফ ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএম। তাহলে ভাই আমাদের টার্গেট হচ্ছে এই ডিএম এর মানটা বের করা, মানে ক্ষুদ্র ভরটা কত সেটা বের করা। তা আসলে ভাই আমরা ধরে নিলাম এখানে একটা ক্ষুদ্র ভর বিবেচনা করলাম, এই ক্ষুদ্র ভর আমরা বিবেচনা করলাম যার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, আর এর ভরটা আমরা মনে করলাম ডিএম। আর ঘূর্ণন অক্ষ থেকে ভাইয়া, ঘূর্ণন অক্ষ থেকে এর যে দূরত্ব, এর দূরত্বটাকে ভাইয়া মনে করলাম এক্স, এর দূরত্বটাকে আমরা মনে করলাম হচ্ছে এক্স। তাহলে ধরি ক্ষুদ্র ডিএক্স অংশের ভর সমান সমান হচ্ছে ডিএম। আমরা ধরে নিলাম
এই ক্ষুদ্র ডিএক্স অংশের ভরটা হচ্ছে ডিএম। আর আমাদের এই প্রমাণের মেইন কাজই হচ্ছে ভাইয়া এই ডিএম এর মানটা কত সেটা বের করা। তো আসলে আমরা এই ডিএম এর মানটা কিভাবে বের করি একটু খেয়াল করি। এখানে এল দৈর্ঘ্যের দণ্ডের ভর ভর সমান সমান হচ্ছে এম, যেটা তুমি শুরুতেই ধরে নিছো। এল দৈর্ঘ্যের দণ্ডটার ভর হচ্ছে এম। তাহলে সুতরাং একক দৈর্ঘ্যের দণ্ডের ভর ভর সমান সমান হচ্ছে এম ভাগ এল। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত? আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে কত ভাইয়া? ডিএক্স। এই যে এখানে আমরা লিখে রাখছি ক্ষুদ্র ডিএক্স, ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্য, ঠিক আছে, ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্য। তাহলে আমরা এই ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্যের যদি আমরা ভর বের করি, তাহলে সুতরাং ডিএক্স দৈর্ঘ্যের দণ্ডের ভর সমান সমান হচ্ছে এম ভাগ এল ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আমরা ক্ষুদ্র ডিএক্স দণ্ডের ভর বের করলাম এম বাই এল ইন্টু কত? ডিএক্স। আর এই ক্ষুদ্র ভরটাকেই তুমি প্রকাশ করছিলে কি দিয়ে? ডিএম দ্বারা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্ষুদ্র ভর ডিএম সমান সমান হচ্ছে এম ভাগ এল ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে ক্ষুদ্র ভর ডিএম ইকুয়াল হচ্ছে এম ভাগ এল ইন্টু হচ্ছে ডিএক্স। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা জড়তার ভ্রামকটা বের করব। তাইলে ভাইয়া তুমি আপাতত এতটুকু বাদ দাও। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এই ডিএম এর দূরত্ব কত? এক্স। তাহলে এর জড়তার ভ্রামক কত হবে বলো তো ভাইয়া? এক্স স্কোয়ার ইন্টু ডিএম। তাহলে ভাইয়া এই পয়েন্টটাতে ভাইয়া খেয়াল করি, এইটা আপাতত তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া এটা মুছে দিলাম। তাহলে বলো তো ভাইয়া এইখানে যে দণ্ডটা আছে ভাই, এটা শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। আর এইটার এই পয়েন্টটা কত ভাইয়া? L/2। তাহলে এই লিমিটের মাঝে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দণ্ডের অর্ধেকের জড়তার ভ্রামক পাবো। তাহলে বলো তো সেম একটা পার্ট তো দণ্ডের এই পাশেও আছে। তাহলে এই অংশের জড়তার ভ্রামক যদি বের করতে চাও ভাইয়া, তাহলে খেয়াল করো, দণ্ডের বোঝার জন্য দণ্ডের অর্ধেক, প্রথমে আমরা দণ্ডের অর্ধেকের জড়তার ভ্রামক বের করব। সেটার মান যদি 4 হয় তাহলে বলো তো পুরা দণ্ডটার জড়তার ভ্রামক কত হবে? তাহলে পুরা দণ্ডটার জড়তার ভ্রামক হবে 8। কি করছো ভাইয়া? এটুকের যেহেতু 4 হবে, এই পাশেও 4 হবে, তাহলে 2 দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি কত? 8। তাহলে আসো আমরা যদি জড়তার ভ্রামকটা লিখি, তাহলে লেখা হচ্ছে সুতরাং জড়তার ভ্রামক আই সমান সমান ইন্টিগ্রেশন অফ, তাহলে ক্ষুদ্র অংশের ভর হচ্ছে ডিএম, ক্ষুদ্র অংশের দূরত্ব কত? এক্স, তাহলে আসবে এক্স স্কোয়ার। তাহলে আমরা এইখান থেকে এইখান পর্যন্ত জড়তার ভ্রামক বের করতে চাচ্ছি। তাহলে লাঠিটার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, তাহলে লাঠিটা স্টার্ট হয়েছে কত থেকে ভাইয়া? 0 থেকে। লাঠিটা শেষ হয়েছে কোথায় ভাইয়া? L/2 তে। এখন ভাইয়া বলতে এই লিমিটের মধ্যে যদি জড়তার ভ্রামক গুলাকে যোগ করো তাহলে তো তুমি অর্ধেক লাঠির জড়তার ভ্রামক পাবা। তাহলে পুরা লাঠিটার জড়তার ভ্রামক পাইতে এই পাশ আর এই পাশ যেহেতু সমান, তাহলে অর্ধেক থেকে পুরাটাই যাইতে হলে তোমাকে কি করতে হবে? এখানে একটা 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এই দুইটা কেন দিছি ভাইয়া আরেকবার বলতেছি, আমরা ইন্টিগ্রেশনের যে লিমিটটা বসাইছি অর্ধেকের লিমিট বসাইছি, তাহলে পুরা দণ্ডটা বের করতে হলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এবার ভাইয়া তুমি এবার ভ্যালুগুলা বসাও। তাহলে সমান সমান 2 ইন্টিগ্রেশন 0 থেকে L/2 এক্স স্কোয়ার ইন্টু ডিএম এর মান বসো এম ভাগ এল ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে ভাই আমরা যদি ধ্রুবক গুলাকে ইন্টিগ্রেশন থেকে বের করে নিয়ে আসি, এম ভাগ এল এটাকে বের করে নিয়ে আসো, তাহলে 2m ভাগ এল ইন্টিগ্রেশন 0 থেকে L/2 এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। ভাইয়া তোমরা পাওয়ারের ইন্টিগ্রেশন সবাই পারো, তারপরও ভাইয়া একটু লিখে দিচ্ছি। এন ডিএক্স এটার ইন্টিগ্রেশন ছিল n+1 ডিভাইডেড বাই হচ্ছে n+1। অর্থাৎ আমরা যদি পাওয়ারকে ইন্টিগ্রেশন করি তাহলে চলকের পাওয়ার 1 বেড়ে যাবে, মোট পাওয়ার দ্বারা ভাগ হবে। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা আসবে কত ভাইয়া? x³/3। তাহলে এখানে আসবে হচ্ছে 2m ভাগ l, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে x/3, এখানে আসবে হচ্ছে 0 থেকে L/2। তাহলে ভাই আমরা লোয়ার লিমিট আপার লিমিট বসাও। 2m ভাগ l, এক্স এর জায়গায় মান বসাইলাম L/2, তারপর হচ্ছে কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে 0 কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা পাবো হচ্ছে 2m ভাগ l ডট l কিউব ডিভাইডেড বাই 3, 2 কিউব মানে হচ্ছে 8।
তাহলে ভাইয়া এই 2 দ্বারা 8 কে যদি কাটো তাহলে হবে 4, 3 4 12, একটা এল এল কাটা যাবে, তাহলে ফাইনালি আমরা পাইলাম হচ্ছে ml²/12। তো ভাইয়া এটা বক্স করে রাখো, এটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I = ml²/3। তা আমরা আগামী ক্লাসেও যখন পড়াবো ভাইয়া অনেকগুলা সূত্র আমরা ওইখানেও প্রমাণ করব। তো সবগুলা সূত্র ভাইয়া ক্লাস শেষে, আগামী ক্লাস শেষে একসাথে গুছায় লিখে দিব, তাহলে তোমার পরীক্ষার জন্য মনে রাখতে সহজ হবে। আপাতত এগুলো আমরা একটু বক্স করে রাখি। তাহলে আমরা আজকে একটা সূত্র প্রমাণ করলাম, সেটা কি? সরু সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী এবং পৃষ্ঠের সাথে লম্ব এইরূপ অক্ষের সাপেক্ষে একটা দণ্ডের জড়তার ভ্রামক হচ্ছে ml²/12। আমাদের আজকে লাস্ট যেটা দিয়ে আমরা শেষ করব 3 নাম্বারটা। তো সরু সুষম দণ্ডের আমরা মধ্যবিন্দুগামীর জায়গায় আমরা এখন দেখলাম প্রান্ত বিন্দুগামী। তাহলে সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দুগামী এবং পৃষ্ঠের সাথে লম্ব এরূপ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো আসো ভাইয়া আমরা এটা ছবিটা এঁকে দিচ্ছি। ভাইয়া রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা পজ করে ছবিটা আঁকার পরে তোমরা ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একটু দেখো, ইন্টিগ্রেশন করে তোমরা প্রমাণটা আনতে পারো কিনা, তারপরে ভাইয়ার সাথে মিলাই নিও। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই সরু সুষম দণ্ডটা। তা আগের মতো আমরা ধরে নিলাম এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর এখন যে অক্ষটা আছে ভাইয়া এই অক্ষটা হচ্ছে দণ্ডের প্রান্ত বিন্দুগামী আছে। এই হচ্ছে আমাদের দণ্ডটা, মনে করে এটাকে আমরা ঘোরাবো। এই দণ্ডের প্রান্ত বিন্দুগামী একটা অক্ষ, এটা হচ্ছে সেই অক্ষটা। এই অক্ষের সাপেক্ষে আমরা মনে করো বস্তুটাকে ঘোরাবো। তাহলে অক্ষটা কোথায় আছে দেখো, দণ্ডের একদম প্রান্ত বিন্দুতে। আচ্ছা, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে কত বলে দিচ্ছে, আমরা দণ্ডটার দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এল। তাহলে দণ্ডটার দৈর্ঘ্য যদি এল ধরি ভাইয়া আমরা, তাহলে এই অংশের মান কত হবে? এই অংশের মান হবে হচ্ছে 0, আর এই অংশের মানটা কত হবে? এই অংশের মানটা হবে হচ্ছে এল। তাহলে আগের মতো আমরা এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম dx, আমরা এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম হচ্ছে dx, আর এই dx এর ভর আমরা ধরে নিলাম কত? dm। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এই ক্ষুদ্র অংশটার দূরত্ব আমরা ধরে নিলাম, লম্ব দূরত্বটা হচ্ছে x। তাহলে আমরা এখন জড়তার ভ্রামকটা বের করব। তো আশা করি সবাই লিমিটটা বুঝে গেছো। ডিএম এর মান কত সেটা আগের প্রমাণটাতে বের করছি। ভাই রিকোয়েস্ট, তোমরা একটা মানগুলো বসাও আগের মতো করে, লিমিটটা বসাও 0 থেকে এল, বসায় ইন্টিগ্রেশনটা করো, করে ভাইয়ের সাথে একটু মিলায় নাও। আসো, তাহলে আমরা যদি এই অক্ষের সাপেক্ষে এটা ঘুরতেছে, আমরা যদি জড়তার ভ্রামকটা বের করি, তাহলে জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএম। এখন তোমার কাছে ভাইয়া প্রশ্ন, এটাকে কি আর 2 বা 3 বা কিছু দ্বারা কি গুণ করা লাগবে? তার উত্তর হচ্ছে না ভাইয়া, কারণ আমরা অক্ষের সাপেক্ষে পুরা দণ্ডটারই লিমিট চলে আসবে, তাই না ভাইয়া? কারণ শুরু হয়েছে 0 থেকে, শেষ হয়েছে এল এ। তাহলে আমরা এখানে বসা হচ্ছে 0, আর এখানে বসাইলাম হচ্ছে এল। এখন এই ডিএম এর মান কত, এই ক্ষুদ্র দৈর্ঘ্যটার ভর কত, সেটা আগের প্রমাণটাই ভাইয়া বের করছি, তাই এখানে আর বের না করে আমরা আগের মানটা এখানে বসায় দাও। তাহলে এখানে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে এল এক্স স্কোয়ার। আর ডিএম এর মান কত ভাইয়া? ডিএম এর মান ছিল হচ্ছে এম ভাগ এল। ডিএম এর মান ছিল হচ্ছে এম ভাগ এল ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আগের মতো ভাইয়া তুমি এই যে মানটা এম বাই এল, এটা ধ্রুবক, এটাকে বের করে নিয়ে আসো। তাহলে এম বাই এলটাকে আমরা যদি বের করে নিয়ে আসি, তাহলে এখানে যদি আমরা এম বাই এলটাকে বের করে নিয়ে আসো, তাহলে এম ভাগ এল ইন্টিগ্রেশন 0 থেকে এল এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আমরা আবারও ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে আসবে হচ্ছে এম ভাগ এল ইন্টু হচ্ছে এক্স স্কোয়ারে ইন্টিগ্রেট করলে আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, আর এখানে লিমিট চলে আসবে 0 থেকে এল। তাহলে আমরা ফাংশনের লিমিটের ভ্যালুগুলো বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে আসবে হচ্ছে এম ভাগ এল ইন্টু হচ্ছে এক্স এর জায়গায় যদি আমরা এল বসাও, তাহলে এল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স এর জায়গায় যদি আমরা 0 বসাও, 0 কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে ভাইয়া তুমি যদি এখানে কাটাকাটি করো, একটা এল এর সাথে একটা এল কাটা যাবে, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এম এল স্কোয়ার বাই 3। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র ভাইয়া, দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে I ইকুয়াল হচ্ছে এম এল স্কোয়ার বাই 3। তাহলে আমরা আজকে দুইটা ইম্পর্টেন্ট প্রমাণ শিখলাম এবং দুইটা সূত্র শিখলাম। একটা কি শিখলাম ভাইয়া? মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এম এল স্কোয়ার বাই 12, আর দণ্ডের
প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে ml²/3। তো ভাইয়া আজকের ক্লাসটা ভাইয়া এখানেই শেষ করব, এবং আগামী ক্লাসে আমরা আরো অনেকগুলা জড়তার ভ্রামক, বস্তুর জড়তার ভ্রামক বের করা শিখবো, এবং তারপরে সবগুলাকে ভাইয়া একসাথে তোমার একটা পেজে সুন্দর করে লিখে দিব, তাহলে তোমরা সহজেই এই অঙ্কগুলা করতে পারবা। তো ভাইয়ার সাজেশন থাকবে এবং ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই অবশ্যই সূত্রগুলা কিভাবে আসতেছে, প্রমাণগুলা একটু শিখবা। তো সবাই ভালো থাকবা, আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।